বাংলাদেশে একটা ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থাই গড়ে ওঠে। এইটাই আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল, এমনকি স্পষ্ট একটা ঘোষণাও ছিল যে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েমের জন্য। এখন সাম্য মানে ন্যূনতম সুযোগের সমতা, মানবিক মর্যাদা মানে আপনার যে কোনো পরিচয় হোক না কেন, ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়, লিঙ্গীয় পরিচয়, আপনার যে রাজনৈতিক বিশ্বাসই থাকুক না কেন, এমনকি ধর্মচর্চার মধ্যেও বহু পার্থক্য আছে। আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে মাজারের উপরে হামলা হচ্ছে তৌহিদি জনতার নামে। আমরা দেখতে পাচ্ছি যে এমনকি এই দীর্ঘদিন ধরে এইখানে যে তাবলীগ জামাতের একটা সংগঠন আছে এবং তারা যে লাখো মানুষকে একটা ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত করে, সেইখানেও বিভাজন হচ্ছে। এখন ধর্মচর্চার মধ্যে নানা মতবিরোধ তৈরি হতে পারে, সেই মতবিরোধ কিভাবে মীমাংসা হবে? যে বিশ্বাসী থাকুক না কেন, যে ধর্মচর্চার অনুসারী হন না কেন, তার পরিচয় যাই হোক না কেন, রাষ্ট্রের নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক হবে কেবল তার নাগরিকতা দিয়ে, তার কোনো পরিচয় তার নাগরিক মর্যাদাকে ক্ষুণ্ণ করবে না। ফলে সে হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ খ্রিস্টান হওয়ার কারণে, কিংবা এমনকি মুসলমানের মধ্যেও সে অন্য কোনো ধর্মীয় বিশ্বাসের হওয়ার কারণে কারো গায়ের জোরের শিকারে পরিণত হবে না। আজকে তৌহিদি জনতার নামে মাজারে হামলা চলছে এবং বাংলাদেশ চিত্রিত হচ্ছে কিভাবে? ওই যে কি বলে যে আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান নাকি বাংলাদেশকে জঙ্গি হিসেবে, তো বাংলাদেশকে জঙ্গি হিসেবে দেখাতে চায় কে? ভারতীয় মিডিয়ার একাংশ দেখিয়েছে 5ই আগস্টের পরে, এমনকি ভারতের শাসক দল। তো এই তৌহিদি জনতার নামে আক্রমণটা আসলে কাকে সাহায্য করছে? ভারতীয় মিডিয়া বাংলাদেশকে যেভাবে দেখাতে চায় সেইটাকে সাহায্য করছে, এবং এইটা এখন আমেরিকাতে প্রচারণা হচ্ছে। তার মানে বাংলাদেশ সম্পর্কে বিশ্বে এরকম একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, মানবিক মর্যাদা আমাদের প্রতিষ্ঠা করার কথা ছিল। সামাজিক ন্যায় বিচার, এটা দুই অর্থ। একদিকে অর্থনীতিতে অর্থাৎ আর্থ-সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার, এই যে কেউ খাবে কেউ খাবে না এইটা চলবে না। অন্যদিকে আদালতে ন্যায় বিচার। তো এগুলো তো ন্যূনতম আমাদের একটা ঘোষণা, যে ঘোষণা একজন নাগরিকের প্রাপ্য। এটা তো গণতন্ত্র ছাড়া হয় না। ফলে আবশ্যিকভাবে এই রাষ্ট্রটা গণতান্ত্রিক হবে, এই ছিল মোটামুটি অঙ্গীকার। সেই রাষ্ট্র কি গড়ে উঠেছে আমরা আমাদের 54 বছরের অভিজ্ঞতা দেখেছি। যে এই রাষ্ট্র গঠনকালীন সময় থেকেই এমন এক ক্ষমতা বানিয়েছে যেখানে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। মানে অনেক সময় আমরা সহজে বোঝার অর্থে বলি উপরে আল্লাহ আর নিচে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যা ক্ষমতা, এটা পৃথিবীর কোন দেশের সরকার প্রধানের এত ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা তার হাতে, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে, সে কারণে সংবিধানের ঊর্ধ্বে। এই ক্ষমতার স্বৈরাচারী কাঠামোটাই বাংলাদেশকে বারে বারে একটা ফ্যাসিবাদী শাসনের খপ্পরের মধ্যে ফেলেছে, এবং সর্বশেষ শেখ হাসিনা এইটাকে যে জায়গায় নিয়ে গেছেন, এর চেয়ে যার খারাপ কি বানাতে পারে? তো এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমাদের দলের দিক থেকে, আমাদের প্রতিষ্ঠা কাল থেকে বলে এসেছি, আমাদের ছাত্র জীবনের রাজনীতির শুরু থেকে বলে এসেছি যে এই বাংলাদেশে কেবল সরকার পরিবর্তন জনগণের মুক্তি আনে না। যতক্ষণ না ব্যবস্থা হিসেবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার যদি বারে বারে আমাদের আন্দোলন করে বদলাতে হয় কেন? নির্বাচনের মাধ্যমে তো সরকার বদল হওয়ার কথা। তো সেই একটা নির্বাচনও করতে পারে না। একটা নির্বাচন হলে পরের নির্বাচনে যে নির্বাচন বিষয়ে একটা বিরাট সংকট হাজির হয়।
তো এই রকম ব্যবস্থা হতে পারে কারণ হচ্ছে ক্ষমতার মধ্যে যিনি ক্ষমতায় বসেন তার হাতে এত অবাধ সুযোগ, ন্যূনতম কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই, ন্যূনতম তাকে জবাবদিহি করার কোনো ব্যবস্থা নাই। তার ফলে তিনি ভাবেন যে সবটাই তো আমার পকেটে ভরে ফেলা যায়, পকেটে ভরে ফেলে এর পরের বারও আমি ক্ষমতায় থাকবো। আগে চেষ্টা হয়েছে বলে শেখ হাসিনা ভাবলো যে এটাও জায়েজ, এবং সে আরো বেশি নিজের বুদ্ধি, রাজনৈতিক বুদ্ধির উপরে খুব বেশি ভরসা তাদের ছিল। আমরা বারবার বলেছি ইতিহাস এইভাবে চলে না, ইতিহাস থেকে শিক্ষা নেন, উৎখাত হয়ে যাবেন, পালানোর জায়গা পাবেন না। যদিও পেয়েছেন একটা জায়গা, কিন্তু এই যে পালাতে হবে এই কথাটা তারা মানে কখনো হয়তো স্বপ্নের মধ্যেও আনতে চায়নি, কিন্তু বাস্তবতাতে এইটাই। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির বদল ঘটানোর বিষয়টা নিয়ে আমরা রাজনৈতিকভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তোলা হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে আমাদের দেশের এই যে ক্ষমতা ব্যবস্থা, এই ক্ষমতা ব্যবস্থার বদল ঘটানো। ক্ষমতা ব্যবস্থাটা স্বৈরাচারী এবং যেটাকে ফ্যাসিস্ট করে তোলা হয়েছে, কাজে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ক্ষমতা ব্যবস্থা বদলে একটা গণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে। যারা নির্বাচক জনগণ, তার প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি কখনো জনগণকে ছাপিয়ে যেতে পারবে না, তার অধীনস্থ থাকবে, জনগণের অধীনস্থ থাকবে জনপ্রতিনিধি অর্থাৎ সরকার। এর জন্য যে যে রাষ্ট্রটাকে যেভাবে সাজানো দরকার, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দাঁড় করানো দরকার, তার মধ্যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এগুলো যেভাবে তৈরি করা দরকার, সেইটা ছিল আমাদের প্রস্তাব। এবং বিএনপির মতো বড় রাজনৈতিক দল বিশেষভাবে 18 নির্বাচনের পরে যখন আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই, এইরকম একটি রাজনৈতিক সিদ্ধান্তে সকলেই প্রায় আসলো, তখন এই আলোচনা কিন্তু একটা মুখ্য আলোচনার বিষয় ছিল যে আমরা আমাদের এখানে সরকারকে তো ফেলতে হবে আন্দোলন করে, কিন্তু কেবল সরকার পরিবর্তনই যথেষ্ট না। যে ব্যবস্থায় পরিণত করা হয়েছে এই রাষ্ট্রটাকে, তাতে আর একটি সুষ্ঠু নির্বাচনও এই ব্যবস্থার অধীনে হবে না। আর যদি আমরা পালাক্রমে সুষ্ঠু নির্বাচন চাই, আমরা যদি জবাবদিহিমূলক শাসন চাই, তাহলে তো এই ব্যবস্থা বদলাতেই হবে। ফলে আমরা কি কেবলমাত্র শেখ হাসিনার পতনের জন্য একসাথে হচ্ছি, নাকি শাসন ব্যবস্থা বদলের জন্য একসাথে হচ্ছি? এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যুগপৎ আন্দোলন গড়ে ওঠার মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এবং সেই গুরুত্বপূর্ণ আলোচনায় বিএনপি এবং অপরাপর রাজনৈতিক দলগুলো কিন্তু এক জায়গায় এসছে যে আমরা সরকারের বদল ঘটাবো, শাসন ব্যবস্থার বদল ঘটাবো। এবং এইবারের এক দফা, যে এক দফা 28শে জুলাই ঘোষণা করা হয়েছিল, সেই এক দফায় কিন্তু কেবলমাত্র সরকার পতনের কথা বলা হয়। সরকার পতন, শাসন ব্যবস্থার বদলের কথা এবং সমস্ত এই যে ফ্যাসিবাদের অত্যাচারে যে যারা বন্দী, যে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের কথা বলা হয়েছে। কাজেই পুরো ব্যাপারটার মধ্যে শাসন ব্যবস্থা বদল গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি ছিল এবং যুগপৎ আন্দোলনে 31 দফা একটা কর্মসংস্কার প্রস্তাব সামনে এসেছে। ফলে ওই আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু আছে সমাজে। সারা দেশের জমিনটা তৈরি হয়েছে কিন্তু এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে এবং বিশেষভাবে এই যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। সেখানে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে যেমন লড়েছেন, যুগবদ্ধভাবে লড়েছেন, কেউ কেউ জোটগতভাবে লড়েছেন, কিন্তু লক্ষ্য একটাই, সরকারকে ফেলো, শাসন ব্যবস্থা বদলাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো। এই লক্ষ্যটা আমাদের সমস্ত দেশের জনগণকে আলোড়িত করেছে। আলোড়িত যে করেছে সেটা জুলাই আগস্টে আমাদের শিক্ষার্থীরা যখন আন্দোলনের নেতৃত্বে অগ্রণী ভূমিকায় অকাতরে জীবন দিয়েছেন, 1600-র উপরে শাহাদাত বরণকারী, 30,000-এর উপরে গায়ে পঙ্গুত্ব নিয়ে কোনো না কোনো আহতের চিহ্ন নিয়ে আছে, 1,500 থেকে 2,000 যাদের চোখ অন্ধ হয়ে গেছে। কত বিশাল এক জাগরণ ঘটেছে এই মানুষের। এই জাগরণের মধ্যে তরুণদের মধ্যে এই চিন্তা কিন্তু সামনে এসেছে। তারা কিন্তু এই চিন্তাই করেছেন যে আমাদের সরকার বদলাতে হবে, শাসন ব্যবস্থা বদলাতে হবে, ফ্যাসিস্টের বিদায় এবং ফ্যাসিবাদের বিলোপ।
কাজেই চেতনা কিংবা চিন্তা কিংবা যে পথ নির্দেশিকা সেটা কিন্তু রাজনৈতিক সংগ্রামের ভেতর থেকে এসেছিল এবং সেটাকে আরো সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আওয়াজটা উঠেছে সেটা এখন সে কারণে আমাদের সমস্ত জাতীয় দাবিতে পরিণত হয়েছে। শাসন ব্যবস্থা বদলানোর যে প্রশ্ন, সংস্কারের যে প্রশ্ন, সেটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এটা কারো একক দাবি নয়। এবং অভ্যুত্থান যেমন কারো একক নয়, তেমনি স্বপ্ন আশাকাঙ্ক্ষাও কারো একক নয়। অভ্যুত্থান এই দেশের জনগণ করেছে। ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের উপর অত্যাচার, এটাকে দ্রুত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত করেছে। সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, ব্যক্তিবর্গ, সিভিল সোসাইটি সবাই শেষ পর্যন্ত, এমনকি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান শেষ পর্যন্ত সরকারকে ডিফাই করে আন্দোলনের সাথে একসাথে হয়েছে এবং এই সব কিছু মিলে অভ্যুত্থান হয়েছে। কাজেই আজকে সংস্কারের দাবি, পরিবর্তনের দাবি, নতুন বন্দোবস্তের দাবি, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি, এটা যেমন জাতীয় দাবি, তেমনি অভ্যুত্থানটা কিন্তু জাতীয়, সবাই মিলে। এই যে সবাই মিলে ব্যাপারটা, এটাকে আমাদের রক্ষা করা দরকার। আমরা যদি এখন এই সবাই মিলে জায়গায় কোনো একটা দল কিংবা একটা পক্ষ পুরো এটার কর্তৃত্ব নিতে যায়, তাহলে আমরা বিপদের মধ্যে পড়ব। আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং সেই বিরোধ এমন এক খাদ তৈরি করতে পারে যে খাদে পুরো জিনিসটা এসে পড়তে পারে। কাজেই আমাদের সর্বোচ্চ অর্জনের চেষ্টা যেমন করতে হবে, কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্য যেটা গড়ে উঠেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য, সেটাকেও রক্ষা করতে হবে। এই দুয়ের ভারসাম্য যদি আমরা তৈরি করতে এখন না পারি, আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ব। খেয়াল রাখবেন, 1971 সালের পরে 72 সাল এসছে। 72 সাল বাংলাদেশ রাষ্ট্র পরিগঠনের সময় ছিল এবং সেই সময় একটি দল সমস্ত আন্দোলন, যুদ্ধের কৃতিত্ব পকেটে ঢোকানোর জন্য জনগণকে অস্বীকার করার ফলে আমাদের রাষ্ট্রটা গণতান্ত্রিক না হয়ে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছিল। আজকেও আমরা যদি এই গণতান্ত্রিক জায়গাটাকে গুরুত্বের সাথে বিবেচনা না আনি এবং জাতীয় ব্যাপার, ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা না করি, কেউ যদি সমস্ত কৃতিত্ব একা নিতে চান, তাহলে সেটা বিপজ্জনক জায়গায় গিয়ে ঠেকবে। যে আন্তর্জাতিক বাস্তবতায় আমরা আছি, যে এমনকি অভ্যন্তরীণ বাস্তবতার মধ্যে আছে। আমরা কেন সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি? দেখুন, সংবিধান নতুন করে লেখার প্রস্তাব হচ্ছে, সংস্কারের প্রস্তাব আছে, অ্যামেন্ডমেন্টের, সংশোধনের প্রস্তাব আছে। এখন নতুন করে লেখার প্রস্তাব, সরকার কিন্তু নিজে সংস্কারের প্রস্তাবকে গ্রহণ করেছে এবং সরকার নিজের সংস্কারের প্রস্তাবের জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে। কাজে প্রস্তাবনা যেহেতু এখন সংস্কারের ভিত্তিতে আছে, কাজে আমরা কিন্তু সংবিধানটা সংস্কার করতে যাচ্ছি। নতুন সংবিধান করার প্রশ্নটি একটি প্রস্তাব, কিন্তু এই প্রস্তাবে যদি জনসমর্থন তৈরি হয়, জনগণ যদি এই প্রস্তাবকে কেউ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন, তাহলে নিশ্চয়ই নতুন সংবিধান হবে। তার জন্য আমাদের দল কিন্তু নতুন সংবিধান কিংবা গণপরিষদের দাবিতে আন্দোলন করছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা জাতীয় ঐক্যমত্যের জায়গাতে দাঁড়াতে চাইছি, সেজন্য আমরা বলেছি সরকার যেহেতু ইতিমধ্যেই সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার মানে বিদ্যমান সংবিধানের একটা তাৎপর্যপূর্ণ সংস্কার হবে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, এবং তাতে ন্যূনতম যে ঐক্যমত্য হবে সেটাই জাতীয় সনদ আকারে আমরা সামনে আনবো এবং সেই সংস্কারগুলো সম্পন্ন করব। কিন্তু সেটা কিভাবে হবে? একটা সংশোধনের মাধ্যমে। আপনারা দেখেছেন ত্রয়োদশ সংশোধনী হয়েছে, ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে গেছে না আদালতের রায়ে, তারপর পঞ্চদশ সংশোধনী করা হয়েছে, এখন আবার পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে আদালতের রায়ে। তা আমরা যদি কেবলমাত্র একটা সংসদে একটা অষ্টাদশ সংশোধনী করে সংবিধান বদলাই, তাহলে ভবিষ্যতে কোনো আদালত এসে আবার এটা বাতিল করে দিতে পারে। কিন্তু এই যে সংস্কার হতে যাচ্ছে, এই সংস্কার তো আদালতের সুরক্ষা দেওয়ার কথা, কারণ এই সংস্কার হচ্ছে জনগণের ইচ্ছা আকারে, জনগণের অভিপ্রায় আকারে। তো জনগণের অভিপ্রায়, জনগণের ইচ্ছাটা কিভাবে সামনে আসে? যখন গণপরিষদের মানে কি?
জনগণ ম্যান্ডেট দিচ্ছে একটা নতুন সংবিধান লেখার জন্য, সংবিধান সংস্কার পরিষদ মানেও তাই। জনগণ ম্যান্ডেট দিচ্ছে এই সংসদকে সে যাতে সংবিধানটাকে সংস্কার করতে পারে। ফলে যা কিছু সংস্কার করা হবে সেটা হবে জনগণের অভিপ্রায় আকারে, এবং সেই সংস্কারকৃত সংবিধান আদালত তাকে সুরক্ষা দিবে, আদালত তাকে প্রশ্ন করবে না। কাজে এই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে আগামী নির্বাচনকে ঘোষণা করার অর্থ হচ্ছে আগামী সংসদ একদিকে যেমন সরকার গঠন করবে, তেমনি সংবিধানকে এইরকম তাৎপর্যপূর্ণভাবে সংস্কার করার জনগণের ম্যান্ডেট অর্জন করবে, যেটা ভবিষ্যতে আমাদের আদালত রক্ষা করবে। এই পয়েন্টে এসে জাতীয় ঐক্য তৈরি হওয়া সম্ভব। কাজেই আমরা মনে করি বাংলাদেশে এই যে রাজনৈতিক উত্তরণ পর্ব, গণতান্ত্রিক উত্তরণ পর্ব, সেই পর্ব করার জন্য আমাদের একটা জাতীয় ঐক্যমত্যে আসা দরকার, এবং সেই ঐক্যমতের জন্য আমরা লড়াই করছি। আজানের সময় হয়ে যাচ্ছে, আমি এখন শেষ করি এই কথা বলি বর্তমান অন্তর্বর্তী সরকারকে এই রাজনৈতিক উত্তরণ সকলকে একসাথে নিয়ে করতে হবে। সরকার এমনভাবে পরিচালনা করতে হবে যাতে রাজনৈতিক কোনো পক্ষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব তৈরি না হয়। যদি আপনারা পক্ষপাতিত্ব করেন, এই দেশ বিপদের মধ্যে পড়বে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.